নিবেদিতার ভারত দর্শনের ৩০৫তম পর্ব। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়স্যিত্বা প্রণমামি মুহুর্মুহুর। রবিবার সকাল ৬টা মানেই নিবেদিতার ভারত দর্শন। নিবেদিতার ভারত দর্শন মানেই গোপেন্দ্র চৌধুরী। নিবেদিতার ভারত দর্শন মানেই পানারাম চ্যানেল। নিবেদিতার ভারত দর্শন মানেই রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যের পিপাসু মানুষদের এই অডিওটির সামনে আসা এবং নতুনভাবে তার নিজ দেশকে জানা এবং পাশ্চাত্য থেকে আসা ওই মহিলার ভারত প্রেম সম্পর্কে জানা। শুধু ভারতবর্ষের একটি দিক নয়, শুধু ভারতবর্ষের একটি চিন্তা নয়, সমগ্র ভারতবর্ষের কী করে উন্নয়ন ঘটতে পারে, সমগ্র ভারতবর্ষের কাতে কোথায় সংস্কৃতি, সাহিত্য, শিল্পের ভাবনা লুকিয়ে রয়েছে, সেটাকে সঠিকভাবে তার উন্নয়ন ঘটানো, কোন দৃষ্টিকোণ দিকে সেটিকে দেখলে তার উন্নয়ন ঘটবে, সেটার চিন্তা নিবেদিতার মনে সর্বদা জাগ্রত থাকত। সেই সদা জাগ্রত নিবেদিতার ভারত প্রেম আজ নতুন করে বলার কিছু অপেক্ষা রাখে না। নিবেদিতার এই জাতীয় পুরস্কার হিসাবে ভগিনী যে বিবেকানন্দ পদক এবং তার পরিকল্পনা করেছিলেন, তার জন্য তার শিল্পচর্চা বিস্ময়কর হয়ে রয়েছে আজও। এমনকি ফ্রান্সের শিল্প বিশেষজ্ঞরা বিভিন্নভাবে সেটিকে আমাদের শিল্প ভাবনার সাথে এক করার একটা ভাবনা এনে দিয়েছিল। এ বিষয়ে পরামর্শ চেয়েছিলেন তিনি, যে শিল্প বিশেষজ্ঞ বনে লালিকের কাছে, ও এই বিষয়ে পরামর্শ চেয়েছিলেন তিনি। এই যে বিবেকানন্দ পুরস্কার বা বিবেকানন্দ পদকের তিনি পরিকল্পনা গ্রহণ করেছিলেন, তার কোন আকারের হলে তাতে বজ্র ওই চিহ্নটি বা মুকুটটি খোদাই করা যাবে, তাতে ত্রিশূল চিহ্নটা যুক্ত করা যাবে কি না, স্বামীজির চিন্তা, স্বামীজির ভাবনা তাকে প্রতীক হিসাবে একটা অঙ্কিত মশাল থাকবে তার ভেতরে কিনা, এসব খুঁটিনাটি বিষয়ে নিবেদিতা মনোযোগ দিয়েছেন। স্টাডিজ ফ্রম অ্যান ইস্টার্ন হোম শীর্ষক রচনাগুলিতে হিন্দু নারীর শাড়ির ইতিহাস, অপরূপতা, সুছাঁদ সবই বর্ণনা করেছেন তিনি। বিধবার সাদা শাড়ির মর্মমূলে প্রবেশ করে উদ্ধার করে এনেছেন তার সমগ্র বিশ্বকে বরণ করার মতো হৃদয় এবং উৎসর্গীকৃত জীবনকে। অ্যাগ্রেসিভ হিন্দুইজম রচনায় ভারত শিল্পের নবজাগরণের নান্দি গিয়ে রাখলেন নিবেদিতা। জনগণের কাছে পৌঁছাবার জন্য শিল্পের তুল্য ভাষ্য আর কোথায় পাওয়া যাবে? ভারতবর্ষের পক্ষে আমরা যেমন শিল্পীকে চাই, তেমনি অর্ধাংশে কবি, বাকি অর্ধাংশে নকশাকার তিনি আমাদের মধ্যে বিশাল আকারের নব ভাবনাসমূহের জাগরণ ঘটাবেন। শিরা ধমনীতে ভারতীয় রক্ত প্রবাহিত হচ্ছে, এমন মানুষকেই আমাদের প্রয়োজন। তিনি আমাদের কাছে চিহ্নিত করে দেবেন অতীতের বৃহৎ মানুষগুলোকে, যেমন ভীষ্ম, যুধিষ্ঠির, আকবর, শেরশাহ, প্রতাপ সিং, চাঁদ বিবি। তা এমনভাবে করলেন যাতে দোলা লাগে রক্তস্রোতে। এই সকলের দ্বারা ভারতের মানুষ হিসাবে আমরা অনুভব করব ভাবিকালে
আমাদের কর্তব্যটা কি? শুধু বিশ্বের সামনে ভারতকে প্রকাশ করা নয়, ভারতের কাছেও ভারতের উন্মোচন। এইটাই হলো শিল্পের উদ্দেশ্য। সেই ভারত আদর্শের যে দিব্য জননী, তার নাম আমাদের কাছে ভগিনী নিবেদিতা। মনে রাখতে হবে, এই নিবেদিতা যখন এই লেখা লিখছেন, বাস্তবে কখনো শিল্প আন্দোলন শুরু করার কথা মনে আসেনি কারো। আর কয়েকদিন পর তিনি মিসেস বুলকে চিঠিতে লিখছেন 16ই জুলাই 1907 খ্রিস্টাব্দে তার মৃত্যুর পর অবশিষ্ট অর্থের ব্যয় সম্পর্কে ইচ্ছাপত্র প্রকাশ করেছেন। তাতে 1000 পাউন্ড, যার সুদ থেকে একটা বাৎসরিক পুরস্কার স্ত্রী পুরুষ নির্বিশেষে ভারতীয় শিল্পীকে দেয়া হবে। ভারতীয় রীতিতে, ভারতীয় ইতিহাসের বিষয়ে আঁকা সেরা রেখাচিত্রের জন্যই জনসাধারণের যদি স্মৃতিরক্ষার জন্য কোনো অর্থ দান করে, তা যেন মিউজিয়াম এবং ঐতিহাসিক স্থানসমূহকে রক্ষিত বৌদ্ধ ভাস্কর্যের প্রতিরূপ করার কাজের পুরস্কার স্বরূপে দেয়া হয়। জাতীয় শিল্পের পুনর্জাগর আমার সর্বপ্রিয় স্বপ্ন, নিবেদিতা বলছেন। এই পুনর্জাগরণের স্বপ্নটা সব দিক দিয়ে তার সর্বপ্রিয় স্বপ্নের মতো তিনি ভাবতেন। ভারত যখন তার পুরাতন শিল্পকে ফিরে পাবে, তখন সে শক্তিশালী জাতিরূপে আত্মপ্রকাশ করবে। এটা নিবেদিতার ভাবনার মধ্যে এক নতুন আকার ধারণ করেছিল। নিবেদিতার এই স্বপ্ন মাখা চোখ পড়ল অবনীন্দ্রনাথ ঠাকুরের বঙ্গমাতা ছবিটার উপরে। সর্বভারতীয় চরিত্র দিতে চেয়ে যার নাম তিনি দিলেন ভারত মাতা। প্রবাসী ও ইন্ডিয়ান ওয়ার্ল্ড পত্রিকায় ছবিটার বিষয়বস্তু এবং আঙ্গিক ও তাৎপর্যের ব্যাখ্যা করে ভগিনী সহর্ষে জানালেন, এই ছবি ভারতীয় শিল্পে নবযুগ সূচনার আশা জাগাচ্ছে। এমনকি তিনি চাইলেন ছবিটার লক্ষ লক্ষ কপি কেদারনাথ থেকে কন্যাকুমারিকা পর্যন্ত ছড়িয়ে পড়ুক, যাতে প্রতিটি চাষার কুঠিরে, কারুশিল্পীর ঘরে তা দেখা যায়। অবনীন্দ্রনাথ ঠাকুরের আরও 3টে ছবির আলোচনা করেছেন নিবেদিতা। সীতা, শাহজাহান, তার তাজ স্বপ্ন, শাহজাহানের অন্তিম শয্যা। তিনি লক্ষ্য করলেন, অবনীন্দ্রনাথ ঠাকুর শুধু যে নিজের প্রতিভার স্বাতন্ত্র্যে ভাস্কর্য তাই নয়, শিল্পক্ষেত্রে তিনি আত্ম অবমাননা না করে নতুন জ্ঞানকে আত্মসাৎ করেছেন। তদুপরি এসে গিয়েছেন তার নন্দলাল বসু প্রমুখ উপযুক্ত শিষ্যেরা। তার পরে পরেই তারা এসেছে, যারা গুরুর জ্ঞান ও প্রেরণার সৃষ্টি সংস্পর্শ পেয়ে মৌলিক শিল্পী এবং শিল্প ভাবনার এক নতুন রূপ তাদের দ্বারা সৃষ্টি হলো। ভগিনী সানন্দে ঘোষণা করলেন, অবশেষে জন্ম হয়েছে আধুনিক ভারতীয় শিল্পের, যা যথার্থই ভারতীয় এবং যথার্থই আধুনিক। রামানন্দ চট্টোপাধ্যায় সম্পাদিত প্রবাসী এবং মডার্ন রিভিউ পত্রিকায় দেশি বিদেশি বিভিন্ন চিত্রের পরিচিতি ও সমালোচনা লিখতেন নিবেদিতা, যাতে দেশীয় ও পাশ্চাত্য শিল্প সম্পর্কে সাধারণ মানুষ অবহিত হয়। ভারতের শিল্পকলা বিষয়ে তার গভীর পড়াশোনা ও মনন নিঃসন্দেহে শ্রদ্ধার দাবি রাখে। ওই পত্রিকাতে তিনি লিখছেন, কাশী, রাজগীর, চিতোর ইত্যাদি স্থানের উপর প্রত্নতত্ত্ব ও শিল্পতত্ত্বমূলক বহু প্রবন্ধ, এলিফ্যান্টা, অজন্তা সম্পর্কে দীর্ঘ রচনা, প্রাচীন ও বর্তমান ভারতীয় শিল্পীদের নিয়ে বহু আলোচনা এবং বেশ কিছু শিল্পতাত্ত্বিক প্রবন্ধ
মডার্ন রিভিউতে 1907 প্রকাশিত তার রচনা দ্য ফাংশন অফ আর্ট ফর শিপিং ন্যাশনালিটি চিহ্নিত হয়েছে নব শিল্প আন্দোলনের মহা সনদ রূপে। এতে তিনি দেখেছিলেন শিল্পের সঙ্গে ঐতিহ্যের যোগ নিবিড়ভাবে রয়েছে এবং ভারতে শিল্পের ভাষা সর্বজনীন। এক প্রদেশের মানুষ অপর প্রদেশের ভাষা না বুঝলেও অতি সাধারণ মানুষও এখানে প্রতীকের ভাষা বুঝতে পারে। এভাবে ভারতকে শিল্প দিয়েছে এক মহান সাধারণ ভাষা, যে কারণে শিল্পের পক্ষে জাতীয় জাগরণের অন্যতম মাধ্যম রূপে আমাদের সামনে পরিস্ফুট হয়েছে। সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় এবং আরও অনেকে ভারতীয় শিল্প পার্সপেক্টে নতুন বোধোদয় আমাদের সামনে উপস্থিত হয়েছিল। তার ভারতীয় শিল্পে পার্সপেক্টিভ বোধ নেই এই ইউরোপীয় মনোভাবকে উড়িয়ে দিয়ে নিবেদিতা করোনেশন অব সীতা অ্যান্ড রাম ছবিটা বিশ্লেষণ করে দেখিয়ে দিয়েছেন যে সেখানে আছে খুঁটিনাটি বিষয়ের নিখুঁত সমাবেশ, যা অসাধারণ সহজাত ও সম্পূর্ণতার সঙ্গে চিহ্নিত। তবে যে যে ক্ষেত্রে শিল্প বংশগত বা জাতিগত হয়ে থেকেছে, যেমন দিল্লি ও লখনৌদের শিল্পীর ভাবনা, এবং সেই ক্ষেত্রে বংশানুক্রমিক নৈপুণ্য যথেষ্ট থাকলেও নিজস্বতা বা নবচেতনায় জন্ম কখনোই দেয়নি। অতএব ইউরোপীয় মহাযুগের শিল্প জাগরণের মতো ভারতীয় শিল্পী পুরনোর অনুকৃতি থেকে মুক্ত হয়ে অথচ প্রাচীন গৌরব ও ঐতিহ্য থেকে প্রাণরস আহরণ করে নব উদ্ভূত জাতীয়তা নামক মহা স্বপ্নের সচেতন সেবক ও কবি হয়ে উঠল এই নিবেদিতার সিদ্ধান্ত। প্রসঙ্গত মনে পড়ে তার সতর্কবাণী, ভারতীয় শিল্পে অত্যাধিক যুক্তিবাদী হওয়া বা যান্ত্রিক হওয়া এক প্রবণতা আছে। তা কখনো কখনো শিল্পের সহজাত প্রকাশকে অভিভূত করে এবং শুধু করে নয়, তাকে নষ্টও করে দেয়। ওই রচনার 2 বছর পরে 1909 খ্রিস্টাব্দে মডার্ন রিভিউ পত্রিকাতে অজন্তা বিষয়ে একটা প্রবন্ধ নিবেদিতা লিখেছিলেন এবং সেখানে প্রমাণ করেছেন গ্রিক শিল্পের প্রভাবেই ভারত শিল্পের যা কিছু সমৃদ্ধি, এই মত সর্বৈধ মিথ্যা। প্রত্নতত্ত্ব, ইতিহাস ও শিল্প সম্পর্কিত বিভিন্ন যুক্তির মাধ্যমে তিনি এই সিদ্ধান্ত করেছিলেন যে গ্রিক প্রভাবে এটা উদ্ভব হয়নি। ভারত শিল্পের আসল রহস্য তার পরবর্তীকালে তিনি বিদেশি প্রভাব যে পড়েছিল সেটার থেকেও যার ভিত্তি প্রথিত ছিল তার নিজের দেশেই, সেটা মানুষ ভুলেছিল এই ভারতীয়রা। ভারতীয় শিল্পের বিষয়বস্তু, রীতি, আঙ্গিক কোনোটাই যে বিদেশি প্রভাবে উদ্ভূত হয়নি তা তথ্য যুক্তি দিয়ে প্রমাণ করেছিলেন নিবেদিতা। এই ব্যাপারে তার মহা উৎসাহ, উদ্যম এবং পরিশ্রমের কারণ ছিল একটাই, তিনি বুঝেছিলেন ভারত শিল্পের সব কিছু ছিল শাশ্বত এবং পাশ্চাত্যজাত। যা এ যাবৎ পাশ্চাত্য বলে এসেছে এটি পরাধীন ভারতের পক্ষে খুবই নৈরাশ্যজনক এবং অমর্যাদাকর হবে। তাই তিনি লিখেছেন, ওই ধরনের আক্রমণাত্মক মতবাদের আসল পাওনা
হলো ওদের হেসে উড়িয়ে দেয়া। কিন্তু হায়, পরাধীন ভারতও বর্তমানে সেই অবস্থায় নেই যে তার বিষয়ে চিন্তা করার মানসিকতা তৈরি হয়। 1910 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে অজন্তা ইলোরা ঘুরে এসে তিনি মিসেস বুলকে লিখলেন 12ই মে, শিল্পক্ষেত্রে ভারতের কাছে ইউরোপের ঋণ সম্পর্কে স্বামীজির একেবারে বেপরোয়া উক্তিগুলো এখন আমার মনে হচ্ছে যুক্তিযুক্ত। সব সময় শিল্পীদের সঙ্গে নিবেদিতার আত্মিক যোগ ছিল একটা। তাদের ছবি যা প্রদর্শনীর সমালোচনা করে এবং প্রেরণা দিয়েই তিনি ক্ষান্ত হয়নি। কি করে তাদের ছবি আরও উন্নত হবে বা হতে পারে সে বিষয়ে পরামর্শ দিয়েছেন তিনি। মমতাময়ী অগ্রজার মতো মহাশিল্পী নন্দলাল বসুর 10টি ছবির আলোচনা করেছেন তিনি বিভিন্ন জায়গাতে। বলা যায় জোর করেই নন্দলালকে অজন্তায় পাঠিয়েছিলেন। সে সফরের গুরুত্ব নন্দলালের শিল্পজীবনে অসীম। মিসেস হ্যারিংহাম অজন্তা শিল্পাবলী কপি করতে এসে তার সহকারী রূপে নন্দলাল এবং অসিত কুমার হালদারকে পাঠানোর ব্যবস্থা করেন নিবেদিতায়। এই জন্য মিসেস হ্যারিংহাম ও নন্দলালের শিক্ষক অবনীন্দ্রনাথ ঠাকুর দুজনের সঙ্গেই তাকে অল্প বিস্তর সংগ্রাম করতে হয়েছে। এমনকি অজন্তার তাদের খাওয়া দাওয়ার কষ্ট শুনে চাল ডাল ইত্যাদি এবং একজন বাপুরচি নিয়ে নিবেদিতা স্বয়ং সেখানে উপস্থিত হন। সঙ্গে ছিলেন সস্ত্রীক জগদীশচন্দ্র বসু এবং সাথে ছিলেন গণেন মহারাজ। চলে আসার সময় নিবেদিতা গণেন মহারাজকে তাদের অভিভাবক হিসাবে রেখে আসেন। এই প্রবন্ধে স্বদেশী আন্দোলনের যুগে নন্দলাল প্রমুখ যাতে রাজনীতির আবর্তে জড়িয়ে না পড়ে সেদিকেও প্রখর দৃষ্টি ছিল নিবেদিতার। অসিত হালদার বলছেন, আমাদের হাতে দেশের অভিলুপ্ত আর্টের নবজাগরণ নির্ভর করছে। এটাও দেশের জাগৃতির ও স্বাধীনতার পক্ষে খুব বড় কাজ। সেই কাজটি ভগিনী নিবেদিতা আমাদের বোঝাচ্ছেন। 1909 ফেব্রুয়ারিতে আর্ট স্কুলে আয়োজিত প্রদর্শনী সম্পর্কে মডার্ন রিভিউতে যে আলোচনা নিবেদিতা করেছিলেন এপ্রিল মাসের 1910 খ্রিস্টাব্দে, তাতে তিনি গণেন্দ্রনাথ অবনীন্দ্রনাথ ঠাকুর, যামিনী প্রসাদ গঙ্গোপাধ্যায় এবং বেঙ্কটাপ্পা প্রিয়নাথ এদের এবং সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় প্রমুখের ছবির প্রশংসা করেছিলেন। সানন্দে লক্ষ্য করেছিলেন এসব ছবিতে কেমন সংযোগ ঘটেছে প্রাচীন ও নবীন শিল্পধারার, ঐতিহাসিক, স্বাদেশিক এবং বিরচিতভাবে পূর্ণ সুমহান ভারতীয় মুরাল চিত্রের সৃজনকাল আসন্ন ভেবে আশায় স্পন্দিত হয়েছিলেন তিনি। নিবেদিতার এই হেন আচরণ, তার শিল্প ভাবনা আসলে কিন্তু ভারতীয় শিল্প ভাবনারই ঊর্ধ্বমুখী চিন্তার একটা প্রয়াস মাত্র, যেটা দেখে তিনি থেমে থাকতে পারেননি। ভারতবর্ষের শিল্পীরা সেটা থেকে অনেক পেছনে ছিল নিজেদের চিন্তা থেকেই। নিবেদিতা সেই চিন্তাটাকেই এগিয়ে দেওয়ার চেষ্টা করেছেন মাত্র। ভারতবর্ষের শিল্প গ্রিক সভ্যতার অনেক আগে থেকেই সেটা যেভাবে উন্নত থেকে উন্নততর ছিল, নিবেদিতা চোখে আঙুল দিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন, শুধু নয় বলে গেছেন, ভাবিয়ে গেছেন এবং তার সাথে সাথে আমাদের ভারতীয় শিল্পসত্তাকে তিনি জাগ্রত করে দিয়ে গেছেন। তার সঠিক চিন্তায়, সঠিক ভাবনায় সবগুলিকে আমাদের মতো করে আমাদেরকে জানিয়ে দিয়ে আমাদেরই শিল্পসত্তাকে নিবেদিতা আমাদের মতো করেই
আমাদের সামনে তুলে ধরেছেন। শুধু আমাদের সামনে তুলে ধরেননি, আমাদেরকে বাধ্য করেছেন আমাদের শিল্প ভাবনার সাথে এগিয়ে যেতে। ভাবি কালে বিশ্বের মানব জাতি সেই দিকে আমাদেরকে এই পথ প্রদর্শক রূপেই যেন দেখতে পায়। এই প্রয়াস, এই ভাবনা, এই চিন্তা আমাদের নয়, নিবেদিতার। সেটি অবশ্যই আমাদেরকে লক্ষ্য করে, আমাদের শিল্পসত্তাকে লক্ষ্য করে, যেটা আমরা খুঁজে পাইনি আমাদের অন্তরের এই শিল্প ভাবনাটিকে নিবেদিতা ভেবেছিলেন, দেখেছিলেন, খুঁজে পেয়েছিলেন। তাই বিশ্বের মানুষের কাছে সে দৃশ্যটি তুলে ধরে রেখে গেছেন ভাবি কালের জন্য। কুর্নিশ নিবেদিতা, কুর্নিশ ভারতীয় শিল্প ভাবনা, কুর্নিশ ভারতবর্ষের সংস্কৃতি, সভ্যতার ইতিহাসে ভারতীয়ত্ববোধ। সকলে ভালো থাকবেন। নিবেদিতার ভারত দর্শনে, নিবেদিতার শিল্প ভাবনার আজ অন্তিম পর্বের শেষ পর্ব, অর্থাৎ এর পরের পর্বটি হবে নিবেদিতার শিল্প ভাবনার শেষ অধ্যায়। ওং অসতোমা সদ্গময় তমসোমা জ্যোতির্গময় ওং শান্তি 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 হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।